ফেব্রুয়ারির ২১ তারিখ দুপুরবেলা রক্ত, বৃষ্টি নামে বৃষ্টি কোথায়, বরকতেরই রক্ত। সুপ্রিয় দর্শক, বছর ঘুরে আবার এসেছে ফেব্রুয়ারি, শুরু হয়েছে ভাষার মাস। ১৯৫২ সালের তীব্র আন্দোলন আর মহান আত্মত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের এই মাস। ৫২-র ২১শে ফেব্রুয়ারি সেদিনের আন্দোলন না হলে হয়তো বাংলাকে আমরা আজকের এই রূপে পেতাম না, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসও হতো না। সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এশিয়ান টেলিভিশনের লাইভ টক শো টেবিল টকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। দর্শক, এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন আজকের আলোচনা হবে ২১শে ফেব্রুয়ারি, ভাষা আন্দোলন, আমাদের বাংলা ভাষা, আমাদের সংগ্রাম, আমাদের সাহিত্য, আমাদের সমাজ গঠন, এসব নিয়ে। মহান ভাষা আন্দোলন, রাজনীতি, আমাদের শিল্প সাহিত্য, আমাদের সমাজে কী প্রভাব ফেলেছে তা নিয়ে আমরা কথা বলবো। আজকে টেবিল টকে এসব নিয়ে আলোচনা করব। আলোচনায় আমাদের সাথে তিনজন অতিথি যোগ দিচ্ছেন। তারা হলেন মজিদ মাহমুদ, তিনি একাধারে কবি, প্রাবন্ধিক ও ঔপন্যাসিক। রয়েছেন কবি ও কথা সাহিত্যিক তাহমিনা শিল্পী এবং লেখক ও প্রকাশক মামুন সারোয়ার। আপনাদের সবাইকে একসাথে এশিয়ান টেলিভিশনের টক শোতে স্বাগত। আপনাকে এবং দর্শকদের আমরা আলোচনায় চলে যাচ্ছি। প্রথমে মজিদ মাহমুদ, আপনাকে দিয়ে আমরা শুরু করতে চাই। মজিদ ভাই, আপনি নিশ্চয়ই জানেন যে ২১শে যে ভাষা আন্দোলন হলো, তার প্রভাব বাংলা সাহিত্যে, শুধু বাংলা সাহিত্যে না, বাংলার সমাজ জীবনের পরতে পরতে পড়েছে, বাংলার রাজনীতিতে, বাংলার অর্থনীতিতে, বাংলার সংস্কৃতিতে। তো আমার এতদিন পরে এসেও আমার একই প্রশ্ন থেকে যাচ্ছে এখনও, যে ২১শে ফেব্রুয়ারি হলো এবং তার ধারাবাহিকতায় আমরা কিন্তু এখন বাংলা একাডেমির প্রাঙ্গণে প্রতি বছর নিয়ম করে অনেক বড় কলেবরে বইমেলা করি। এই যে বইমেলাটা, এই বইমেলা আমাদের সমাজ জীবনে কতটা ইতিবাচক প্রভাব ফেলেছে, কি বলবেন আপনি? প্রথমেই ভাষার মাস, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা এবং দর্শক যারা আমাদের সঙ্গে আছেন সবাইকে আমার শুভেচ্ছা। এখানে প্রশ্ন বেশ কয়েকটি। একটি হলো যে ভাষার মাস, ভাষা আন্দোলন এবং বই, বিশেষ করে দুটি প্রশ্ন আপনার কথায় চলে এসেছে। আমরা জানি যে বাঙালি বা বাংলাদেশ মূলত একটি ভাষা কেন্দ্রিক দেশ এবং ভাষা একটি বৃহত্তর এবং শক্তিশালী সাংস্কৃতিক উপাদান, এবং ভাষাকে কেন্দ্র করে আসলে আমরা একটি স্বাধীন যেটা বাংলাদেশ সেটি গড়ে উঠেছে। আমরা এই ইতিহাস তো আমাদের সবারই জানা যে ১৯৪৭ সালে যখন ভারত ভাগ হয় পাকিস্তান এবং বাংলাদেশ নামে, তখনই আসলে পাকিস্তান হওয়ার আগেই পূর্ব বাংলার ভাষা বা পাকিস্তানের কি ভাষা হবে, রাষ্ট্রীয় ভাষা হবে, সে ব্যাপারে কিন্তু বিশেষ করে বাঙালি পণ্ডিতদের, বিশেষ করে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সহ অনেকেরই কিন্তু দাবি ছিল সেই ১৯৪৪ সালে ৪৫ সালে তারা বলছিল যে বাংলাকে অন্যতম রাষ্ট্রীয় ভাষা করতে হবে। কিন্তু আপনারা জানি যে দুর্ভাগ্যক্রমে ৪৮ সালেই মোহাম্মদ আলী জিন্নাহ, পাকিস্তানের ফাউন্ডার ফাদার, তিনি বললেন যে উর্দু শ্যাল বি স্টেট ল্যাঙ্গুয়েজ ইন পাকিস্তান। এটি আসলে বাংলাদেশি বা পূর্ববঙ্গের মানুষকে খুবই আশাহত করলো। তার কারণ হলো ভাষাভাষী হিসাবে পূর্ববঙ্গের মানুষই পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ। এমনকি আমরা যে উর্দুর কথা বলেছিলেন, সে উর্দু কিন্তু একটা লিঙ্গুয়া ফ্রাঙ্কাই ছিল। মূলত মাত্র ৬% লোক পাকিস্তানে কথা বলতেন, কিন্তু অনেক লোক বুঝতেন। কিন্তু বাংলাদেশের পূর্ববঙ্গের মানুষ, এটা সর্বস্তরের মানুষ এটা প্রতিবাদ করলেন। তার কারণ যদি উর্দু হতো তাহলে বাঙালিরা বা বাংলাদেশের মানুষজন চাকরি বাকরি, শিক্ষা দীক্ষা এবং নানা কিছুতে পিছনে চলে আসতো রাষ্ট্রীয়ভাবে, যার জন্য প্রতিবাদটি তীব্র হলো। এই যখন আপনি জানেন এই ধারাবাহিকতা, আমি এত বড় ইতিহাস বলবো না, কিন্তু আমি যেটা বলতে চাই যে এই ভাষা আন্দোলনকে কেন্দ্র করে নতুন করে সাহিত্যের যে সূচনা তৈরি হলো। কারণ বাংলা তো এমনিতেই আমরা জানি যে প্রায় ১০০০ বছর ধরে বাংলা সাহিত্য চর্যাপদ থেকে মধ্যযুগ হয়ে আধুনিক কালে, বিশেষ করে ইংরেজ আসার পরে বঙ্কিম বা মাইকেল মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ, নজরুল হয়ে যে সাহিত্যের জন্ম হলো, সেটির একটি ধারা চলছিল। এটাকে আমরা বলতে পারি ৩০ বা ৪০-এর ভাষা সাহিত্যের যুগ, যেটা আমরা ৪৭-এর আগে।
কিন্তু 48-এর পরে ভাষাকে কেন্দ্র করে নতুন পূর্ববঙ্গীয় একটা নতুন প্রতিবাদী ধারার সাহিত্য, নতুন আকাঙ্ক্ষার সাহিত্য রচিত হলো। আপনি জানেন যে তখন কবি আল মাহমুদ, কবি শামসুর রহমান, আবু জাফর উবায়দুল্লাহ, আমরা আলাউদ্দিন আল আজাদ, মাহবুবুল হক, যারা এই ভাষা নিয়ে কবিতা লিখতে শুরু করলেন এবং বাংলাদেশের একটা নতুন আকাঙ্ক্ষাকে তারা প্রকাশ করলেন। সুতরাং আমি মনে করি যে বিশেষ করে 21শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করেই বাংলাদেশি বা পূর্ববঙ্গের কবি সাহিত্যিকরা নতুন ধারার সাহিত্য সূচনা করলেন। সুতরাং এটার একটা বড় প্রভাব আছে এবং সেইটির ধারাবাহিকতায় যেটি আমরা আজকে 21শে বইমেলা বাংলা একাডেমি প্রাঙ্গণে শুরু হয়েছে, সেটি কিন্তু 21-এর পরপরই শুরু হয়নি, 52 সালের পরে শুরু হয়নি। এটি মূলত হলো, আমরা জানি যে চিত্তরঞ্জন মানে বিশেষ করে মুক্তধারার যিনি স্বত্বাধিকারী, তিনি একসময় বাংলা একাডেমিতে এসে 60-এর দশকের শুরু থেকে কিছু বই নিয়ে বসতেন। এটি আস্তে আস্তে এটি একটি বাংলাদেশের বা বাঙালির বা স্বাধীন বাংলাদেশের একটি প্রাণের মেলা, মানে পাকিস্তান পর্ব থেকেই পূর্ববঙ্গে শুরু হয় এবং আজ পর্যন্ত এটি অব্যাহত আছে এবং এটি আমাদের ঐতিহ্যের সঙ্গে যুক্ত হয়েছে, অনেকটা সংস্কৃতি ঐতিহ্য। এখন একটি শেষ প্রশ্নটার উত্তর আপনি যেটা বললেন যে এটি কিভাবে প্রভাব বিস্তার করছে কিনা বই, সেটি একটা অন্য আলোচনা। ইতিবাচক আমরা অবশ্যই বলবো যে বই আসলে একটি জাতির প্রধান মনন এবং সৃজনশীলতার একটি উপায়, কারণ বইকে যত আমরা ধারণ করব ততই আমাদের মধ্যে তথ্য জ্ঞান বা আমাদের সিদ্ধান্ত নেবার ক্ষমতা বা জাতি হিসাবে তার যে একটি শক্তিশালী দৃঢ়তা তৈরি হবে, সেটি বইকে কেন্দ্র করে। এখন এই বই কতটা পড়ছে, এখন কেমন প্রভাব, সেটা আমার মনে হয় যে অন্য প্রশ্নের পরে এই আলোচনাগুলি আমরা যাব। তবে আমি মনে করি যে অবশ্যই এটি একটি ইতিবাচক প্রভাব ফেলেছে বাংলাদেশের সাহিত্যের জন্য। ধন্যবাদ মজিদ মাহমুদ, চমৎকার বলেছেন। আমরা মনে হয় যে একদম টু দ্য পয়েন্টে আলোচনায় আছি। আমার কাছে খুবই ভালো লেগেছে আপনার কথাগুলো, বিশেষ করে 21-এর এই বইমেলা আমাদের সমাজ জীবনে কী প্রভাব ফেলেছে খুব পরিষ্কার করে বলেছেন। আমরা চলে যাচ্ছি তাহমিনা শিল্পী আপনার কাছে। আপনি বাংলা সাহিত্য চর্চা করছেন, বিশেষ করে কবিতা, গল্প, ছোট গল্প, সাহিত্য, উপন্যাস, অনেক কিছুই লিখছেন। দুইটা বিষয় আপনার কাছে আমরা জানতে চাই, সেটি হচ্ছে যে এই বছরের বইমেলায় আপনার কি কি ধরনের বই আসছে বা কোনো বই আসছে কিনা, আর আপনার সাহিত্য শিল্পকর্ম নিয়ে আপনি যা করছেন তাতে কতটা যুগের সাথে তাল মেলাতে পারছেন এবং আপনার সাহিত্য চর্চায়, আপনার লেখায় কোন বিষয়গুলো বিশেষ করে উঠে আসছে সমাজের জন্য, আপনি কি দিচ্ছেন, আমরা কি পাচ্ছি? আচ্ছা, শুভেচ্ছা সবাইকে। ভাষা দিবসের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে দিচ্ছি আমি সবাইকে আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে। আমি তাহমিনা শিল্পী, লিখছি কবিতা, গল্প, প্রবন্ধ, নিবন্ধ এবং শিশুদের জন্য লিখছি গল্প। তো আমার এই বইমেলায় একটি বই আসছে, গল্পের বই, শালিক পাখির অভিমান, প্রতিভা প্রকাশ থেকে পাওয়া যাচ্ছে স্টল নাম্বার 327, 328 এবং 329 নম্বর স্টলে। এর বাইরে এটি নিয়ে আমার মোট একক 14টি গ্রন্থ। তো এই 14টি গ্রন্থের মধ্যে আমার 4টি হচ্ছে কাব্যগ্রন্থ, 4টি শিশুতোষ গল্পগ্রন্থ এবং বাদ বাকি যেগুলো আছে 5টি গল্পগ্রন্থ। তো এটি হচ্ছে আমার লেখার ধরনটা। আমি বললাম প্রথম প্রশ্নের উত্তরটা। আর দ্বিতীয় প্রশ্নে যেটা আছে যে আমি আসলে কি বিষয়ের উপরে আলোকপাত করছি বা সমাজের কোন কোন দিক নিয়ে আমি লিখছি। প্রথমে বলছি কবিতা। কবিতা তো একটা চলমান প্রক্রিয়া, চলতে চলতেও অনেক সময় লিখে ফেলি। তো সেটা হচ্ছে যে বর্তমানকে ধারণ করে লেখার চেষ্টা করি। যে কেউ কেউ এটা বলে আমাকে যে কবিতা পড়লে কেন বোঝা যাচ্ছে না যে এটা একটা নারীর কবিতা। তো নারীর কবিতা কেন বোঝা যায় তাই হবে, আবার এত বোধের ভিতরে গিয়ে এত কঠিন করে শক্ত করে কিভাবে লিখছো। তা আমি বললাম নারী এবং পুরুষ দুজনেই যখন মানুষ, সে যদি স্বেচ্ছান্ধ না হয় তাহলে তার দৃষ্টিটা খোলা থাকবে এবং সে সমাজ, সংসার এবং বর্তমানকে সে দেখতে পাবে। কবিতায় শুধুমাত্র যে প্রেম লিখতে হবে নারীকে, কবিতায় শুধুমাত্র যে হাড়ির ঠোকাঠুকি, চামচ খুন্তির নাড়াচাড়া লিখতে হবে সেরকম না। একজন মানুষ হিসাবে যদি একজন নারীকে দেখি তাহলে সে সব কিছুই যদি তার মননশীলতায় ধরা পড়ে, তার দৃষ্টিতে ধরা পড়ে, সেই অসঙ্গতিগুলো আমি তুলে ধরার চেষ্টা করি। সেটা সমাজের হোক, রাষ্ট্রের হোক
সেটা আমাদের পারিবারিক হোক বা যে কোনো বিষয়ে, এটি আমি প্রধানভাবে আলোকপাত করি। এছাড়া প্রেম, প্রকৃতি, জীবন, সম্পর্ক এগুলো তো থাকবেই। আর গল্পের মধ্যে আমি বড়দের গল্প যেটি বলছি, সেটিতে আমি চেষ্টা করি সাধারণত সম্পর্ক এবং মানুষকে নেওয়ার জন্য, এবং সামাজিক যে পিছিয়ে থাকা মানুষগুলো আছে তারা যেন কিছু ওখান থেকে শিখতে পারে এবং এগিয়ে আসার সুযোগ পায়, এরকম একটা বিষয় আমি ধারণ করি। যে বর্তমান সময়ে আমাদের, যেমন আমি যে শালিক পাখির অভিমান থেকে যেটা বলছি, যে প্রত্যেকটি বইয়ে আমি আবার যেহেতু কবি, সেটা হোক গল্প, উপন্যাস, যেটাই হোক, প্রত্যেকটার শুরুতে আমি অন্তত 4টি লাইন কবিতা আকারে লেখার চেষ্টা করি, যেখান থেকে মূল ভাবটা ধরতে পারে আমার পাঠক বা প্রকাশকও বুঝতে পারবে যে আমি আসলে কি লিখতে চাচ্ছি। তো সেখানে যেমন বলি যে হৃদয় এক ছোট্ট ঘর, এখানে থাকবে একটি গোলাপ, একটি অপরাজিতা এবং একটি বেহালা, কিন্তু তারপরেও এই ঘরে থাকবে সুখ, সমৃদ্ধি এবং সুন্দরতা। সম্পর্ক আজকে এমন একটা জায়গায় যাচ্ছে যে ডিভোর্সের পরিমাণটা খুব বেড়ে যাচ্ছে। সেই ডিভোর্সটা শুধু যে স্বামী স্ত্রীর মধ্যে হচ্ছে এরকম একটা সম্পর্ক, বা বিচ্ছেদের মধ্যে যাচ্ছে খুব বেশি, বাবা মার সাথে সম্পর্ক, বা সন্তানের সাথে যে সম্পর্ক, বা বন্ধুর সাথে বন্ধুর সম্পর্ক, সব কিছু মিলিয়ে, বা রাষ্ট্রের সাথে আমাদের যে একটা সম্পর্ক আছে, সেইগুলো সব কিছুকে মিলিয়ে যেন আমি একটা সুন্দর জায়গায় ইতিবাচক দিকটাতে আমি দেখানোর চেষ্টা করি। আমাদের অসঙ্গতিটা যেমন ধরে দেওয়ার দায়িত্ব আছে একজন লেখকের, সেই অসঙ্গতি থেকে উতরে গিয়ে আমরা কিভাবে ওই অসঙ্গতিটাকে ইতিবাচক জায়গায় নিয়ে যেতে পারবো, আমি সেটা চেষ্টা করি। এবং এই শিশুদের কথাকে বলি, শিশুরা ঠাকুরমা ঝুলি পড়ছে, শিশুরা ঈশপের গল্প পড়ছে, ভূত প্রেতের গল্প পড়ছে, পরীর গল্প পড়ছে, এগুলো তো থাকলোই ওদের জন্য। কিন্তু আজকের যে শিশু, সে তো আগামীর ভবিষ্যৎ। কিন্তু আজকের দিনটাকে যদি সে না জানে, আজকের সমাজটাকে যদি সে না জানে, আজকের রাষ্ট্রকে যদি সে না জানে, সে কোথায় রাষ্ট্রকে নিয়ে যেতে চায়, সেই বোধটা তার কিভাবে তৈরি হবে। যে চমৎকার বলছিলেন। আমি এইখানে প্রাসঙ্গিকভাবে আরেকটা বিষয় আপনার কাছে আমি জানতে চাই বা আমরা আলোচনায় আনতে চাই, সেটি হচ্ছে আপনি আমাদের এই আলোচনায় ইতিমধ্যে কিন্তু রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, নজরুল, এরকম বড় বড় কবি, সাহিত্যিক, শিল্পী, তাদের কথা এসছে। এই যে আপনি লিখছেন, অনেকের লেখায় অনেকের প্রভাব থাকে, আপনার লেখায় কি এরকম কারো কোনো প্রভাব আছে বা কোনো ধারা অনুসরণ করেন? আমি আমাকেই অনুসরণ করি, আমি আমাকেই প্রতিযোগী মনে করি। প্রথম কথা আমি বলি, আমি আসলে আনন্দ পাই তাই লিখি। যেদিন আনন্দ পাবো না, হয়তো লেখাই আসবে না, লিখতে পারবো না। আমি প্রচুর পড়ি, কারণ আমার ছোটবেলা থেকেই পরিবেশটাই ছিল পড়ার আবহ। মানে ঘুম থেকে জেগেই আমি চারপাশে দেখেছি লাইব্রেরি, বই। তো সেখান থেকে আমার পড়ার একটা নেশা তৈরি হয়েছে। আমার ঘরে ছড়ানো ছিটানো বইও থাকে, যখন যেটা পাই সেটা পড়ি সামনে, এরকম। কিন্তু আসলে কারো ধারাটা আমার ভেতরে কেন যেন প্রভাবিত হয়নি। এটা আসলে হওয়া উচিত না, আমি মনে করি উচিত না। কারণ আপনি শিখবেন, জানবেন। প্রকৃতি আমাকে খুব টানে, প্রকৃতি এবং সময়টা আমাকে খুব শিখায়, ওটাই আমি ধারণ করি। ধন্যবাদ, ধন্যবাদ তাহমিনা শিল্পী, আপনি চমৎকার বলেছেন। আমরা আলোচনার এবারে চলে যাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত প্রকাশক, এখানে একটু মানে যেহেতু টক শো করি, আসলে আমরা কেউই কোনো প্রভাবের বাইরে রচনা করতে পারি না। তার কারণ হলো যে আমরা ভাষার কাছে প্রধানত ঋণী। তার কারণ আমরা কোনো ভাষা তৈরি করি না, আমাদের পূর্বপুরুষ তৈরি করে, এবং ভাষার জগতেই আমাদের মৃতদের জগৎ, আমরা তাদেরকে অনুসরণ করি সেই জায়গাগুলি, এবং সেটি আমাদের মধ্যে কখনো কখনো সরাসরি এবং কখনো কখনো প্রচ্ছন্নভাবে সবারই প্রভাব থেকে যায়। আমি যখন রচনা করি তখন আমার আগের পূর্ববর্তী লেখকরাও আমাদের মধ্যে উপস্থিত থাকে। সেটা কখনো হয়তো আমরা নির্ণয় করি, আইডেন্টিফাইড করি, অথবা কখনো করি না। এমনকি আমরা দেখেছি যে প্রধান যে কবিগণ, যদি আমরা আধুনিক কালে বলি, তাহলে দেখা যাবে যে রবীন্দ্রনাথেরও প্রভাব, বা আমি গতকাল মাইকেল নিয়ে আলোচনা প্রসঙ্গে বললাম, রবীন্দ্রনাথ হয়তো মহাকাব্য লেখেননি, কিন্তু তাতে অনেকেই ভাবতে পারেন যে মাইকেলের প্রভাব নেই। আসলে মাইকেলের প্রভাব তার আছে, যেমন ব্রজঙ্গনা কাব্য বা অন্য অন্য গীতি কবিতার মধ্যে মাইকেলের প্রভাব আছে। রবীন্দ্রনাথের প্রভাব নজরুলের মধ্যে আছে, 30-এর কবিদের প্রভাব আছে। 30-এর এমনকি প্রধান আমরা যে কবিদের কথা বলি, শক্তি, শামসুর রহমান, এমনকি জয় গোস্বামী, তাদের প্রভাব, জীবনানন্দ দাশের সরাসরি, এবং উৎপল বসু,
তাদের দেখতে পাই, তার মানে প্রভাব থাকা কোনো খারাপও ব্যাপার না। না। না, না, এটা হলো ওটা কি খারাপ আমরা না। এটিকে আরো সম্প্রসারিত করে জি, ফেলি। আমরা এই আলোচনা আরো শুনবো। আমরা মামুন সারোয়ার ভাইয়ের কাছে যেতে চাই। আপনি ছোটদের সময় প্রকাশনীর স্বত্বাধিকারী এবং আপনার প্রকাশনা থেকে যথেষ্ট পরিমাণে বই প্রকাশ হয় আমরা জানি, এবছরও নিশ্চয়ই তেমনই হচ্ছে। এ বিষয়ে যদি আপনি একটু বলেন যে আপনার প্রকাশনী থেকে এবছরে কি পরিমাণে এই 21-এর বইমেলা উপলক্ষে কি পরিমাণে কত সংখ্যক বই বের হচ্ছে, এই সমস্ত বইগুলো প্রধানত কি বিষয়ে, এবং সেই সমস্ত বই আমাদের, আপনি যেহেতু ছোটদের নিয়ে কাজ করেন সেক্ষেত্রে আমরা ধারণা করছি বা আশা করছি ছোটদের নিয়েই হয়তো বইগুলো বের হবে, এই সমস্ত বই আমাদের সমাজ জীবনে কী প্রভাব ফেলতে পারে, আপনার প্রকাশনা থেকে বের হওয়া বই কী ধরনের প্রভাব ফেলছে বলে মনে করেন? ধন্যবাদ সবাইকে যারা আজকের এই অনুষ্ঠান দেখছেন। আমি মূলত ছোটদের নিয়েই কাজ করি, যেমন আমি ছোটদের নিয়ে পত্রিকা প্রকাশ করি ছোটদের সময়, তারই পাশাপাশি ছোটদের সময় প্রকাশনী আমরা কয়েক বছর যাবৎ এটা বই প্রকাশ করে আসছি। আমাদের এই প্রকাশনীর মূল লক্ষ্য উদ্দেশ্য হলো যে আমরা তরুণদেরকে তৈরি করব, বিশেষ করে যারা নবীন লেখক তাদেরকে তৈরি করার জন্যই মূলত আমরা এই প্রকাশনীটা উদ্যোগ নিয়েছি, প্রকাশনী। হ্যাঁ, আর আমাদের এই ছোটদের সময় নামে যে পত্রিকাটি আছে সারা দেশব্যাপী এর কার্যক্রম আছে, বিশেষ করে স্কুল কলেজে এই পত্রিকাটি বেশি যায়। আর এটির মূল পাঠকরা হলো মূলত স্কুল কলেজের শিশু কিশোর বন্ধুরা যারা লেখালেখি করে, তাদেরকে আমরা মূলত গাইড দেই, লেখালেখি কিভাবে করবে, কি বই পড়বে, এই বিষয়গুলো নিয়ে আমরা বেশি করি, মানে আগ্রহ তৈরি করি এবং লেখালেখির উৎসাহটা বেশি দিই। আর এর ভিতর থেকে যারা ভালো লেখে, আমাদের পত্রিকায় যারা লেখে, এবং আমরা মনে করি যে এই ছেলেটা যদি আমরা উৎসাহ দিই, একটা বই প্রকাশ করি, তাহলে দেখা হলে এই ছেলেটা ভবিষ্যতে একজন ভালো লেখক হওয়ার সম্ভাবনা থাকবে এবং হতে পারে আর কি, তখন তার আমরা বই প্রকাশ করি। যেমন আমাদের ইতিমধ্যে অনেক লেখক এরকম বের হয়েছেন। আর আমাদের প্রকাশনীর মূল উদ্দেশ্য হলো শিশু সাহিত্য আর কি। আমরা চাই সমাজে নীতি নৈতিকতার বিষয়টা বেশি আসুক, চর্চা হোক, চর্চা প্রতিষ্ঠা হোক। হ্যাঁ, কারণ আমাদের এই সমাজ এই দেখা গেল গত এই 16 বছর যেই সরকার ছিলেন, সেই সরকার মানে ইতিমধ্যেই তাদের পতন হয়েছে এবং তারা দেশ থেকে পালিয়ে গিয়েছে। তাদের মূল জিনিসটা ছিল কি জিনিস? লুটপাট, অত্যাচার, জুলুম, রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন করা থেকে শুরু করে এইসব বিষয়। এদের মূল কাহিনী হলো এদের ভিতর নীতি নৈতিকতা ছিল না, দেশপ্রেম ছিল না। এরা মুখে মুক্তিযুদ্ধ চেতনা আওড়াইছেন, কিন্তু সেই অনুযায়ী সেই কাজগুলো করেননি। মানুষের যে অধিকারের কথাগুলা, মুক্তিযুদ্ধ যে আমাদের বাংলাদেশের মানুষের যে অধিকারের কথাগুলো আসছে, সেইভাবে তারা কাজ করতে পারেনি। এবং আমরা চাই আমাদের সামনে যারা তৈরি হবে তারা নীতি নৈতিকতার দিক দিয়ে ভালো মানুষ হবে, তাদের জন্যই মূলত আমাদের এই প্রকাশনা। এবং আমাদের সিলেক্টেড লেখক আছে যাদেরকে দিয়ে আমরা লেখাই। এক একজন লেখককে এক একটা বিষয় বলে দিই যে আপনি এই বিষয়ের উপর লিখে দিবেন এবং আপনার লেখার ভিতরে এই বিষয়গুলো আসতে হবে। যেমন আমরা এবার যেসব বইগুলো প্রকাশ করছি, এবার কতটা বই প্রকাশ হচ্ছে? আমরা এবার প্রায় আপনার 28টি বই প্রকাশ করছি। 28টির ভিতর অধিকাংশ হলো তরুণ এবং কিছু লেখক আছে প্রবীণদের ভিতরে আছে কাইজার চৌধুরী। যেমন কাইজার চৌধুরীর আমরা গত বছর একটি বই করেছিলাম, রাজুর ষষ্ঠদশ বিড়ম্বনা। এবছর উনি লিখেছেন রাজুর সপ্তদশ বিড়ম্বনা। মানে রাজুর যে চিন্তা চেতনা, মানে একটা ধারাবাহিকতা, এই বিষয়টা। যেমন এবার আমরা প্রকাশ করছি হলো ফারুক হোসেনের একটি উপন্যাস, সোলেমাল মামার গোলেমাল কাণ্ড, একটা গ্রামের শিশু কিশোরের কাহিনী নিয়ে। আমরা এই উপন্যাসটা আমাদের ছোটদের সময় ঈদ সংখ্যায় প্রকাশ করেছিলাম। এই ঈদ সংখ্যার প্রকাশিত উপন্যাসটি আবার বই করছি আমরা। প্রতি বছর আমাদের ঈদ সংখ্যায় কমপক্ষে 3টি উপন্যাস প্রকাশ করি, আর এই 3টি উপন্যাসই আমরা বইমেলায় বই করি। মানে আমাদের যে টার্গেট, আমরা ঈদ সংখ্যার লেখককে বলে দিই উপন্যাস যিনি লিখবেন আপনি এই উপন্যাসটা লিখবেন এবং এই উপন্যাসটি আবার আমাদের বইমেলায় বের হবে। তাহলে তার একটা চিন্তা চেতনায় থাকে যে কি লিখবো আমি, ছোটদের জন্য কি লিখতে হবে, সেই টার্গেট করে কিন্তু তিনি লেখেন, এই আর কি। আর আমাদের মূল উদ্দেশ্য হলো যে আমরা
নিবেদিতভাবে সমাজের জন্য কাজ করব, তরুণদের জন্য কাজ করব। আমাদের যেমন অনেক প্রায় 300-র অধিক প্রতিষ্ঠানে আমাদের পাঠক সভা আছে, ছোটদের সময় পাঠক সভা, সেখানে সবাই পত্রিকা পাঠ করেন এবং শুধু পাঠ করেন না, সেই জায়গায় দেখা হলো সেই প্রতিষ্ঠানের একজন শিক্ষক থাকেন, সে ওই ছাত্রদেরকে টিচিং দেয়, মানে কিভাবে পড়তে হবে। এটা কি সাপ্তাহিক ভাবে না, এটা মাসিক ভাবে হয়, কারণ মাসিক সভার মতো মাসিক সভার এবং সেটা সাহিত্য শিল্প চর্চা থেকে শুরু করে অনেক কিছুই সেখানে চর্চা হয়। সেখানে চর্চা হয়। মূলত আমরা সাহিত্যটারই মূল টার্গেট থাকে, আর আমাদের মূল টার্গেটটা থাকে যে আমাদের বলা থাকে যে এর সাহিত্যের পাশাপাশি নীতি নৈতিকতার বিষয়টা মানে শিশু কিশোরদের ব্রেনে ঢুকিয়ে দেয়। আপনার এই উদ্যোগ আমরা মনে করি যে নিশ্চয়ই সমাজের জন্য অনেক ইতিবাচক প্রভাব বয়ে আনবে। যেখানে নীতি নৈতিকতা শেখানো হয় সেখানে নিশ্চয়ই ইতিবাচক প্রভাব বয়ে আনবে, এতে কোনো সন্দেহ করার কোনো কিছু নেই। আমরা এ বিষয়ে আরও কথা শুনবো আপনার কাছ থেকে। আমরা একটা বিরতি নিচ্ছি। দর্শক, আপনারা সঙ্গেই থাকুন, খুব শিগগিরই ফিরছি। দর্শক, বিরতি শেষে ফিরে এলাম। আপনারা আছেন এশিয়ান টেলিভিশনের সাথে, দেখছেন টেবিল টক। মজিদ মাহমুদ, আপনি প্রথম আলোচনায় বলছিলেন যে ভাষা একটা শক্তিশালী মাধ্যম, শক্তিশালী উপাদান সংস্কৃতির ক্ষেত্রে। আমরা জানি যে সংস্কৃতি এমন একটা সর্বব্যাপী বিষয় যার আওতায় ধর্ম, সাহিত্য, এভরিথিং সব কিছু রয়েছে। তো এই যে ভাষার শক্তিশালী উপাদান, আমরা সেই শক্তিশালী উপাদানটাকে অর্থাৎ আমাদের বাংলা ভাষাটাকে আমাদের সংস্কৃতির বিস্তারে, উন্নয়নে আমরা কতটা কার্যকরভাবে ব্যবহার করতে পারছি, আমরা কতটা সক্ষম হচ্ছি? সবচেয়ে বড় যে বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে যে আমরা যতটাই পেরেছি তার একটি প্রধান পাড়াটাই ভাষার মাধ্যমে। অর্থাৎ আমরা যে দীর্ঘ সময় ইতিহাসের যে পর্যায়গুলি দেখি তাতে কিন্তু ভাষার দ্বারাই কিন্তু একটা লড়াই হয়েছে। এমনকি মধ্যযুগে আপনি জানেন যে আব্দুল হাকিম বলছে, যেসব বঙ্গের জন্মে হিংসে বঙ্গে বাণী, সেসবে কাহার জন্ম নির্ণয় ন জানি। তার মানে হলো বাংলা ভাষা সেই আদিকাল থেকে সংস্কৃত বলয় থেকেই কিন্তু একটি আঘাতপ্রাপ্ত ভাষা, অর্থাৎ এটি জনগণের সাধারণ মানুষের মধ্যে দিয়ে বেড়ে ওঠা ভাষা। এবং যারা হলো কেন্দ্রের সঙ্গে যাদের সম্পর্ক কম, যারা মাঠে ঘাটে লড়াইটা বাংলা প্রান্তিক মানুষের ভাষা। আমরা চর্যার কালেও আমরা দেখেছি ভুসুক আস্তই বাঙালি ভইলি। অর্থাৎ এই যে 1000 বছর ধরেই কিন্তু বাংলা লড়াইয়ের মাধ্যমে কিন্তু বাঙালি কিছু একটা পেতে চায়। এই পেতে চাওয়াকে কেন্দ্র করে এমনকি 52 যে ভাষা আন্দোলন, সেটাকে কেন্দ্র করেই কিন্তু তারা মনে করলো যে তাদের আকাঙ্ক্ষা, এই বৃহত্তর জনগোষ্ঠীর আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে না। তখন তারা এটাই তাদের নিজেদের স্বাধীনতা চাইলেন এবং স্বাধীনতা অর্জন করলো। অর্জন করার পরে যে ভাষার আকাঙ্ক্ষাটা ছিল, সেই আকাঙ্ক্ষাটা ঠিক পুরোপুরি পূর্ণ হয়নি। না হওয়ার কারণ, যেমন সাধারণ মানুষ কি চায়, আপনি যখন আদালতে যান, ধরলাম যে আদালতে গিয়ে যদি আপনি শরণাপন্ন হন অন্য ভাষাভাষীর, তো যিনি ভিকটিম তিনি তো নিজে বুঝতে পারছেন না যে আসলে তার জন্য কি ধরনের আর্গুমেন্টই পেশ করা হচ্ছে এবং কি লেখা হলো, তার রায়ে কি লেখা হলো। অর্থাৎ এই যে একটি মধ্যবর্তী ভাষা, বিশেষ করে যেটাকে আমরা অফিসিয়াল ভাষা হিসাবে ইংরেজি বলি বা আলাদা আরেকটা লিঙ্গুয়া ফ্রাঙ্কা বলি বা ইভেন স্টেট ল্যাঙ্গুয়েজ বলি, সেটাও কিন্তু সাধারণ মানুষের জন্য একটা বাধা হিসাবে থাকছে। এবং দীর্ঘ এই প্রায় 50 বছরের মধ্যে কোনো সরকারই এটিকে যথাযথভাবে পেরে ওঠেনি। যখন ভাষার মাস আসে তখন যে আলোচনাগুলি হয় তখন সেটাই যায়। যেমন আপনি দেখেন যে বাংলাদেশ যদি স্বাধীন না হতো তাহলে বাংলা ভাষার অস্তিত্ব নেই, কিন্তু একটি সংকট। তার কারণ আমরা জানি যে অন্য যে অংশে বাংলা আছে বা বহু এলাকায়, যেমন চণ্ডীগড়, ছত্তিশগড় বা ত্রিপুরা, আসাম বা উড়িয়া, নানা জায়গায় কিন্তু এই ভাষাগুলি কিন্তু খুব দ্রুত দূষণ হয়ে অন্য ভাষার সঙ্গে অন্য ভাষায় পরিণত হয়ে যাবে হয়তো। কিন্তু বাংলা যেহেতু অধিকাংশ মানুষের ভাষা, সেই ভাষাটিতে যারা শাসন করছে, যারা একটু উচ্চবর্গীয়, তারা দেখা যায় যে তাদের ছেলে মেয়েকে পড়াচ্ছে
অন্য ভাষায়, এবং তারা বিদেশ চলে যাচ্ছে। তারা সেই বিদেশে গিয়ে এই যে অঞ্চলের যে সাধারণ মানুষের আকাঙ্ক্ষা কিন্তু সেখানে পূরণ হচ্ছে না। এবং শুধু যে বাংলা তাই আমি বলছি না, এখানে অনেক ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা আছে। সেই ভাষায় যদি আমরা আমাদের শিক্ষাকে বিস্তার না করতে পারি, প্রায় কাছাকাছি শিক্ষা যদি না আনতে পারি, এমনকি ইংরেজি যেখানে পড়া হয় সেখানেও যদি তাদের ভালো বাংলা শেখানো না হয়, তাহলে দেখা যাবে যে এখানকার অধিকাংশ মানুষের আকাঙ্ক্ষাটি পূরণ হবে না। শুধু সাহিত্যের মধ্যেই কিছু বিচ্ছিন্ন সাহিত্য রচনাতেই শুধু ভাষার কাজ শেষ হয়ে যায় না। কারণ ভাষাই আমাদের, যেটি আপনাকে আগেও আমি বললাম যে এটি কেন সংস্কৃতি প্রধান সাংস্কৃতিক উপাদান হিসাবে বলছে, তার কারণ হলো যে আপনি ভাষাকে একটু আমরা যদি বাদ দিয়ে দিই, তাহলে দেখবো যে সকল সাংস্কৃতিক উপাদানই সেখানে কিন্তু নিঃশেষ হয়ে যাবে, আমরা কিন্তু আর প্রকাশ করতে পারবো না। ভাষাই আমাদের প্রকাশের প্রায় উপায়। কিন্তু একটু আমি বলি যে 21 শতকে এসে একটি চ্যালেঞ্জের মুখে অলরেডি কিন্তু বাংলা বা অন্য অনেক ভাষাই পড়ে গেছে। তার কারণ হলো যে একটা অন্য একটি মানে বিশেষ করে আমরা প্রযুক্তির উন্নয়নের ফলে, যোগাযোগের ব্যাপক উন্নয়নের ফলে ভাষা এক ধরনের লিঙ্গুয়া ফ্রাঙ্কা, ইংলিশ বা অন্য কিছুতে একটা কোড ল্যাঙ্গুয়েজে চলে যাচ্ছে। সুতরাং ভাষা একটা হুমকির সম্মুখীন। তখন বাংলা ভাষাকে বাংলাদেশ কিভাবে ব্যবহার করবে এটা নিয়ে চরম একটি চ্যালেঞ্জ এবং নীতিমালা তৈরি করার জরুরি প্রয়োজন হয়ে পড়েছে। আচ্ছা, আমি আপনার এই আলোচনার রেশ ধরে একটা বিষয় জানতে চাই, সেটি হচ্ছে যে এই যে আপনি বললেন যে বাংলা, আপনি শুধু বলেন, আমরা সবাই জানি যে ভাষাই হচ্ছে আমাদের প্রকাশের প্রধান মাধ্যম। প্রকাশের ইশারা ইঙ্গিত বিভিন্নভাবে করা যায়, কিন্তু ভাষা হচ্ছে প্রধান মাধ্যম আমাদের মনের ভাব প্রকাশের। তা মনের ভাব প্রকাশের প্রধান মাধ্যম যদি হয়, এবং সেটা অবশ্যই, এবং বাংলা ভাষা নিয়ে আন্দোলন হলো এই দেশে, এই অঞ্চলে, এবং 21শে ফেব্রুয়ারির মতো ঘটনা ঘটলো, 21-এর বইমেলা হলো, শহীদ মিনার হলো, কত গল্প, কবিতা, সাহিত্য রচনা হলো, উপন্যাস হলো, এরপরে এবং কত দাবি দেওয়া, মিছিল, মিটিং, সভা সমাবেশ, তার কোনো ইয়ত্তা নেই, এবং কত সেমিনার, সিম্পোজিয়াম, আলোচনা সভা, তার কোনো ঠিক ঠিকানা নেই। এখনো পর্যন্ত কেন আমাদের আদালতের রায় এইভাবে হয় না বাংলায়? এখনো কেন ইংরেজিতে হয়? এক। দুই হচ্ছে আমাদের যে সংবিধান, এটা অনেক কঠিন ভাষায়, যদিও বাংলায় লেখা, বাংলা ইংরেজি দুটো ভাষাই আছে, কিন্তু খুব কঠিন ভাষায় সাধারণ মানুষ পড়ে অনেক কিছু বুঝতে পারবে না। কেন এটা? আর একটা প্রশ্ন আছে সাথে, এটা জনমানুষের যথেষ্ট ঘুরপাকাই। আমি একজন সংবাদকর্মী হিসেবে মানুষের কথা জানি, সেই জন্য এই প্রশ্ন তোলা। বাজেট যেটা প্রণয়ন করা হয় আমাদের বাংলাদেশে, সংবিধান, বাজেট এবং আদালতের রায়, প্রত্যেকটা বিষয় কিন্তু জনমানুষের সাথে একেবারে ভীষণভাবে সম্পৃক্ত, জড়িত, আমাদের জীবনের কথা এগুলো। এই বাজেটও কিন্তু খুব কঠিন ভাষায় লেখা হয়। এ নিয়ে কথা হয়েছে, আলোচনা হয়েছে, সভা, সেমিনার, সিম্পোজিয়াম হয়েছে, কিন্তু ঠিক হলো না। কারণ কি? আমি আপনার শেষ প্রশ্ন, মানে কঠিন ভাষা কেন, এই বিষয়ে কিন্তু আমি আগেই বলেছি যে বাংলা হলেই চলবে না। কারণ স্ট্যান্ডার্ড বাংলা ল্যাঙ্গুয়েজ, যেটাকে আমরা মান বাংলা বলি, সেটাও কিন্তু জনমানুষের আকাঙ্ক্ষার বাইরে। অর্থাৎ যারা ভাষাটি তৈরি করেছে, আর ভাষার যারা মেটাফোর তৈরি করছে, ভাষার যারা প্রতিকায়ন করছে, ভাষা যারা, মানে একটা ছোট্ট খুব মজার ব্যাপার, যেমন অনেকেই জার্মানরা বা অন্যরা ওই ইংরেজদের সঙ্গে ব্যবসায়িক চুক্তি করতে চায় না, কারণ ভাষার এত মারপ্যাচ যে আসলে কোন ক্লজে কি লেখা হবে যাতে সহজে বুঝতে না পারে, এই ভাষার মারপ্যাচ দিয়েই কিন্তু তারা উপনিবেশ তৈরি করে, তারা তাদের শেক্সপিয়ার তৈরি করে, তাদের নানা কিছু একটা ভাষার একটি আপনার মানে সামনে একটা আড়াল হিসাবে নিয়ে আসে। যেমন কবিতাও সেটার কিন্তু একটা আড়াল। জনমানুষের আকাঙ্ক্ষা, যখন আমরা কবিতা বলতাম মুখে, অন্যরা শুনতো, পুঁথি পড়তো, তখন কিন্তু সবাই বুঝতে পারতো, সেটা কিন্তু একটি সাধারণ মানুষের মধ্যে দিয়ে যেত। যখন আপনার এই সংবিধান লেখা হচ্ছে, বাজেট লেখা হচ্ছে, এবং আপনার এমনকি আপনি যে 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 অন্য আদালতের রায় লেখা হচ্ছে, তখন তারা যাদের প্রতিনিধিত্ব করছে, যে ভাষা থেকে তারা শিখে আসছে, সেই ভাষার একটি বুকিশ মানে অনুবাদ তারা করছে, এবং তারা অধিকাংশ সময় তারা এইটি বলছে যে এইটির কোনো ভালো পরিভাষা তৈরি হয়নি,
বইগুলির অনুবাদ তৈরি হয়নি। কিন্তু আমার মনে হয় যে এই তৈরি না হওয়ার পিছনে বড় একটি কারণ এই আড়ালের মাধ্যমে তাদের একটি বড় আয়ের উৎস লুকিয়ে থাকে এবং সাধারণ মানুষকে মানে আধিপত্য বিস্তার এবং শোষণ করার জন্য এটি সহজ হয়। যেমন ধরুন, এটা তো এমন কিছু না যে আপনি গ্রামে একজন মানুষ আক্রান্ত হয়েছে এবং সে পুলিশের কাছে গেল, পুলিশ একটা রায় লিখে কোর্টে যাবে এবং কোর্টের আদালতে সেটি কেউ বলবে বা তিনিও বললেন যে আমি এই হয়েছে, সেটা শুনলে এটা রায় দিতে। কিন্তু এটা যে রায়ের অনেকগুলি ধারা, সেগুলি কেন অন্য আরেকটি ভাষায় লেখা থাকবে? তাহলে প্রশ্ন হলো যে তাহলে এইটা এই 50 বছরে সম্ভব হলো না কেন? আমি যদি বলি যে তাহলে হয়তোবা অধিকাংশ সময় যারা আমাদের শাসনতন্ত্রের সঙ্গে যুক্ত ছিল, সংবিধান প্রণয়নের সঙ্গে যুক্ত ছিলেন, এমনকি ক্ষমতায় ছিলেন, তাদের শিক্ষা এবং তাদের সবসময় লক্ষ্য ছিল বাইরে মুখে, মানে যেখান থেকে তারা এসেছে সেটা হয়নি। যেমন আপনাকে বলি যে 52 ভাষা আন্দোলনটা কেন হতে পেরেছিল, বা এই আন্দোলনের ফলে একটি বড় আকাঙ্ক্ষাকে কিন্তু অনেকটা উচ্ছেদ করে বলা চলে যে উর্দু বলয় বা ইংরেজি বলয়। তার কারণ তারা বেশিরভাগই এসেছিলেন প্রান্ত থেকে, গ্রামে থেকে উঠে এসে প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয় যেটা 22 সালে তৈরি হচ্ছে, সেখানে নতুন মুসলিম বা পূর্ববঙ্গীয় যে আকাঙ্ক্ষা, কৃষকের সন্তানেরা আসছে, তাদের চাকরি বাকরির আকাঙ্ক্ষা আছে, সেই আকাঙ্ক্ষা থেকে তারা যখন বিচ্যুত হবে এই আশঙ্কা থেকে কিন্তু তারা আন্দোলনটি করলেন। কিন্তু সবচেয়ে মানে যেটাকে বলি যে প্যারাডক্স হলো এই, তারা আবার নিজেরাই এখানে একটি আড়াল তৈরি করে ঢাকা দখল। আল মাহমুদ বলছে না যে কালো মানুষের ধারা এসে মানে এই ঢাকা দখল করতে চাই। ধরেন কেন? তারা হলো আগে যারা এসেছিল, যারা ভাষা আন্দোলন করেছিল, আপনি দেখবেন যে তাদের অধিকাংশ উত্তর পুরুষ কেউ দেশে থাকে না, সবাই অন্য একটি ভাষায় পড়ে এবং তারা বাইরে থাকে। তাহলে এরা আবার ঢাকা বা কেন্দ্রকে পুরোপুরি দখল করে রেখেছে। সুতরাং আবার যখন জনমানুষের মধ্যে থেকে যেটা মামুন সরোয়ার প্রথমে বলতে শুরু করলো যে বিগত সরকার 3 বার পর ক্ষমতায় আসলেন কোনো নির্বাচন ছাড়া, জনগণের অংশগ্রহণই সেখানে নিশ্চিত করলো, বৃহত্তর দলগুলিকে তারা যুক্ত হতে দেয়নি। যুক্ত যদি না হতে দেয় তাহলে আপনি লক্ষ্য করুন, অন্য কোনো কিছু যদি নাই বলি, তাহলে যদি বলি যে একটি দলের কিছু লোক অর্থনৈতিক রাজনৈতিক যে সুবিধা পেয়েছে, সেই সুবিধা ধরলাম যে 30% লোক পেল, যদি আরেকটি দলের 30% এর মধ্যে পেত, তাহলেও তো সম্পদের একটি বন্টন এবং ভাগাভাগি হতো, আকাঙ্ক্ষার একটা ভাগাভাগি হতো। তাহলে এই যে আমাদের যারা দাবিদার হয়ে আসছে মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, তারা প্রকৃতপক্ষে জনগণের প্রতিনিধিত্ব করছে না, এটাই হলো মূল সংকট। জি, বুঝতে পেরেছি, চমৎকার বলেছেন। তাহমিনা শিল্পী, আপনার কাছে একটু শুনতে চাই। আমরা দেখি যে প্রতি বছর 21 আসে, ভাষার মাস আসে, 21-এর বইমেলা হয়, ভাষার চর্চাটা তুলনামূলক এই সময় বেড়ে যায়, কিন্তু বছরের অন্য সময় কিন্তু সেটা থাকে না। শুধু তাই না, এই সময়টা ভাষা আন্দোলনের যে চেতনা, যে আকাঙ্ক্ষা, সেইগুলো আমরা সারা বছর কেন ধারণ করতে পারি না, ধরে রাখতে পারি না। আপনার কি মনে হয় কেন আমরা এটা পারি না বা কেন থাকছে না? ভাষা আমাদের অস্তিত্ব এবং অন্তরের একটা জায়গা দখল করে আছে, কিন্তু এখন বর্তমানে আসলে এটা একটা উৎসবে পরিণত হয়েছে। 21শে ফেব্রুয়ারি মাস, এটা হচ্ছে উৎসবের মাস। কিন্তু আমি আসলে হতাশের জায়গায় হচ্ছে এখানে চর্চা তো হচ্ছে 21শে ফেব্রুয়ারিকে ঘিরে, বইমেলাকে ঘিরে, এবং বইগুলোও প্রকাশ হচ্ছে কিন্তু বইমেলাকে ঘিরে। সারা বছর কিন্তু আর কেউ আসলে সেভাবে বইমেলা মানে বই প্রকাশের জন্য খুব আগ্রহী না, চর্চাটা এখানেই করে। কারণ এই যে বইমেলাটা আছে, লোক সমাগম হচ্ছে, সবাই জানছে, আমরা তো মানে চর্চার থেকে মনে হয় প্রচারটা বেশি যাচ্ছে, এটা একটা কারণ আছে। আর হতাশার জায়গা হচ্ছে আসলে 21শে ফেব্রুয়ারি আমাদের যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, নতুন প্রজন্ম কিন্তু অনেকেই এটা জানেই না। আপনি 21শে ফেব্রুয়ারির যদি সংবাদের যে মানে এগুলো দেখেন, বাইটগুলো, যে তোমাকে প্রশ্ন করলাম যে কি আছে 21শে ফেব্রুয়ারি আমাদের কি দিবস, তোমরা কি জানো? তরুণ প্রজন্মের কয়জন সঠিক উত্তর দিতে পারে? 10 জনকে জিজ্ঞেস করলে হয়তোবা 7 জন দিতে পারবে না। আমি যেটা দেখেছি। মামুন স্যার, আমি এই আলোচনার রেশ ধরে আপনার কাছে আমি জানতে চাই, সেটা হচ্ছে যে তাহমিনা শিল্পী বলছিলেন যে আমরা ধরে রাখতে পারছি না এবং
এটা ঠিক পৌঁছানো যাচ্ছে না বা থাকছে না, একটা হতাশার জায়গা আছে। আমারও তো তাই মনে হয়। সেক্ষেত্রে আপনারা প্রকাশকরা, প্রকাশনা সংস্থাগুলো, প্রকাশকরা কি আমাদের যতটা প্রয়োজন আমাদের সমাজকে, আমাদের নতুন প্রজন্মকে, আমাদের তরুণ প্রজন্ম অথবা একেবারে শিশু প্রজন্ম যাদেরকে নিয়ে আমাদের ভবিষ্যৎ রচিত হবে, তাদের সাথে কি আপনারা পুরোপুরি তাল মেলাতে পারছেন না, নাকি আপনাদের পক্ষ থেকে প্রকাশনা ঘাটতি আছে বা লেখকের ঘাটতি আছে বা ঠিক মান উত্তীর্ণ লেখা সাহিত্য বা বই পুস্তক রচিত হচ্ছে না? সংকটটা কোথায়, কি মনে হয়? আসলে আমি মনে করি যে এর মূল সংকটটা হলো মানে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা। যেমন আমি একটি বিষয় বলি, যেমন বাংলা একাডেমির কাজ কি? বাংলা একাডেমির কাজ হলো গবেষণা করা বাংলা ভাষাকে নিয়ে। যেমন আমাদের জসিমউদ্দিনকে নিয়ে গবেষণা করা, আমাদের আল মাহমুদকে নিয়ে গবেষণা করা। আল মাহমুদকে নিয়ে বিগত সরকার কি কোনো কাজ করেছে? বাংলা একাডেমি কোনো কাজ করে না। একটা অনুষ্ঠান, জন্ম দিবস থেকে শুরু করে মৃত্যু দিবসও করে না, অথচ বাংলা একাডেমির একজন ফেলো কবি আল মাহমুদ, বাংলা ভাষার একজন অন্যতম কবি। এই জায়গায় মজিদ ভাই আছেন, খুবই শক্তিশালী, ঠিক না? খুবই শক্তিশালী কবি, কোনো কাজ করে না। কি কাজ করছে তারা? তারা হলো তাদের মানে দলীয় দিবস পালন করছে, মানে অমুকের দিবস তমুকের দিবস, এগুলো তো চর্চার বিষয় না। ওই জায়গায় তো গবেষণা হবে। ওই জায়গায় মজিদ মাহমুদকে, মজিদ মাহমুদ আমি মনে করি বাংলাদেশ এবং ওই বাংলা থেকে শুরু করে একজন শক্তিশালী নজরুল গবেষক। ওনাকে দিয়ে কি বাংলা একাডেমি কোনো নজরুল বিষয়ক কোনো গবেষণা করিয়েছেন? করাননি। শিশু একাডেমি কি কাজ করে? শিশু একাডেমি নির্দিষ্ট কিছু পরিকল্পনা নিয়ে কাজ করে। যেমন এই যে জুলাই বিপ্লব হলো, জুলাই বিপ্লব নিয়ে শিশু একাডেমি এখনো একটা ছোটদের পত্রিকা বের করে নাই, অথচ কতগুলো শিশু কিশোর মারা গেল এই বিপ্লবে। ডিএপি কোনো পত্রিকা বের করে নাই। দান শালিকের দেশ বাংলা একাডেমির, এটা তো করা উচিত ছোটদের পত্রিকাগুলো, বিশেষ করে এই যে জুলাই বিপ্লবে যে শিশুদের কি অবদান ছিল স্কুল কলেজের ছাত্রদের, এই বিষয়গুলো ইতিহাস করে রাখতে হবে না, একটা রেকর্ড করতে হবে না? সেক্ষেত্রে তারা কিছুই করে নাই। তাহলে আপনার এই যে জুলাই বিপ্লব ইতিহাসের একটা অংশ হয়ে থাকবে কিভাবে? আমি মনে করি এগুলার না করার পিছনে একটা শক্তি কাজ করছে, যে রাষ্ট্রীয় জায়গায় তারা বসে আছে উপদেষ্টা হিসাবে। 5ই আগস্টের পরে তাদের মন মতো অযোগ্য লোকদেরকে বিভিন্ন প্রতিষ্ঠানে বসিয়ে দেওয়া হয়েছে। যেমন শিশু একাডেমিতে যিনি ডিজে আছেন, তিনি ছিলেন একজন আমলা। সে 5ই আগস্টের আগে সে ছিল অফিসার্স ক্লাবের সাংস্কৃতিক সম্পাদিকা। সে এখন শিশু একাডেমির ডিজি হয়েছে, তাও তাকে মন্ত্রণালয় থেকে ভারপ্রাপ্ত হিসেবে দেওয়া হয়েছে। তিনি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আন্ডারে একজন শিশু বিভাগের একজন দায়িত্বশীল ছিলেন। তিনি এসে শিশু একাডেমিতে বসে গেছেন এবং তিনি যে ভারপ্রাপ্ত, কোথাও ভারপ্রাপ্ত লেখা নেই। তিনি তো কাজ করবেন এই শিশুদের নিয়ে, চর্চা, ভাষা চর্চা, বিভিন্ন বিষয় সেগুলো নিয়ে কাজ করবেন। যেমন আমাদের দেশে এখন আমি মনে করি যে নেট ইন্টারনেটের সময় যে আমাদের বাচ্চারা কি শিখছে, কি দেখছে, এইসব বিষয়গুলো তো রাষ্ট্রীয়ভাবে থেকে শুরু করে আমাদের পরিবারগুলোর লক্ষ্য দেওয়া উচিত। আমরা কি অনেক ধন্যবাদ মামুন স্যার আপনাকে। আপনার আলোচনা থেকে বাংলা একাডেমি, শিশু একাডেমি থেকে শুরু করে অনেক কিছুর সীমাবদ্ধতা, তাদের যথাযথ ভূমিকা পালন না করার বিষয়টি এসছে। আমার কাছেও এই বিষয়ে আলোচনার প্রশ্ন ছিল। আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব। একটা বিরতি নিচ্ছি, শিগগিরই ফিরছি। দর্শক আমাদের সঙ্গেই থাকুন। দর্শক বিরতি শেষে ফিরে এলাম। আপনারা আছেন এশিয়ান টেলিভিশনের সাথে আর দেখছেন টেবিল টক। ফিরছি আলোচনায়। তাহমিনা শিল্পী, আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে, আপনি খুব অল্প সময় পাবেন। আপনার কাছে ছোট্ট একটি প্রশ্ন, যে মেলা যা 21-এর বইমেলা যা দেখছেন, কেমন দেখছেন, কেমন হওয়া উচিত? গতকাল আমাদের প্রাণের বইমেলা শুরু হয়েছে। আমি প্রথম দিনই গিয়েছিলাম। পজিটিভ দিক আমি যেটা দেখলাম সেটা হচ্ছে যে ছুটির দিন হওয়াতে প্রচুর লোক সমাগম হয়েছে। লেখক, পাঠক, দর্শকও ছিল প্রচুর, বিক্রিও ভালো হয়েছে কালকে।
কিন্তু আসলে একটু ছন্নছাড়া লেগেছে, সেটা ব্যবস্থাপনার দিক থেকে। আর নিরাপত্তা কর্মীরা এখনও সেভাবে নেই, প্রবেশদ্বারটা এখনও সেভাবে তৈরি হয়নি, আর প্রচুর ময়লা আবর্জনাও ছিল। তো এই সূত্র বুঝতে পেরেছি। চলে যাচ্ছি মামুন স্যার আপনার কাছে। আপনি তো প্রকাশক এবং আপনার নিশ্চয়ই স্টল হয়েছে এবং আপনার পক্ষ থেকে, আপনার প্রকাশনা থেকে যথেষ্ট বই এসেছে। আপনি কি কি দেখেছেন এবং কি হওয়া উচিত? এবং প্রশ্ন হচ্ছে যে আপনারা নিশ্চয়ই মেলা কমিটির সাথে যোগাযোগ আপনি রাখেন, সেক্ষেত্রে এক তো দিনেও কেন মেলার গেটটা, তোরণটা তৈরি হয়নি? ব্যবস্থাপনা, এরকম ব্যবস্থাপনা কেন, বিষয়টা কি? আমি মনে করি যে যে বিষয়টি আপনি আমাকে মানে তুলে দিলেন, মানে প্রশ্ন করেছেন, সেই বিষয়টির মূল বিষয়টি হলো যাকে মানে মেলা কমিটির সদস্য সচিব করা হয়েছে তিনি একজন অযোগ্য লোক। শুধু তাই নয়, জুলাই বিপ্লবের সময় এই লোকটি ছাত্র হত্যা নিয়ে উল্লাস করছে, রীতিমতো পোস্ট দিয়েছে সরকার আমিন। অযোগ্য লোককে বসালে যেটা হয় সেটা হলো যেমন আমার স্টলের 6টি বোর্ড চুরি হয়ে গেছে, সিকিউরিটি গার্ডের অভাব, সিকিউরিটি গার্ড ছিলই না। মেলা আরম্ভ হওয়ার 2 দিন আগে সিকিউরিটি গার্ড নিয়োগ দিছে, অথচ মেলা মাঠে অনেকের কাঠ, অনেকের কিছু থাকে কাজ করার জন্য, এগুলা অনেকের তছরূপ হয়েছে। শুধু তাই নয়, এখনও মেলার ভিতরে, আমি পরশুদিন দেখেছি মেলার ভিতরে মানে গাঁজা খায় এক শ্রেণীর তরুণরা, গাঁজা খায় এবং স্টোরের ফাঁকে ফাঁকে ফেন্সিডিলের বোতলও পাওয়া যাচ্ছে। যে বুঝতে পেরেছি অনেকগুলো সংকট আছে। মজিদ মাহমুদ, আপনার কাছ থেকে খুব সংক্ষেপে একদম 1 মিনিটের ভিতরে শেষ করতে হবে। সেটা হচ্ছে যে আপনি একজন নজরুল গবেষক, বাংলা একাডেমির যে প্রাঙ্গণে যে মেলা হচ্ছে বা প্রতি বছর হয়, এখানে নজরুল চর্চাটা কেমন দেখেন আপনি? আমি একটু ছোট করে বাংলা একাডেমি সম্বন্ধেই বলি। তার কারণ বাংলা একাডেমি নিয়ে আমি অনেকবার বলেছি যে কাজগুলি বাংলা একাডেমির না, এবং যে কারণে আমরা সর্বস্তরে বাংলায় যেতে পারছি না, সেই কাজগুলি আসলে বাংলা একাডেমি নির্দিষ্ট করা দরকার। একটি হলো যেমন বইমেলা। আমি সবসময় বলেছি যে বইমেলা করা কিন্তু বাংলা একাডেমির কাজ নয়। যদি কাজ বা সঙ্গে থাকে, বইমেলা হলো প্রকাশকদের, এমনকি যদি সাংস্কৃতিক মন্ত্রণালয় থাকে, বাংলা একাডেমি একটি অংশকে আলাদা করে দেয়া, যারা সারা বছর এটা নিয়ে কাজ করবে। কারণ বাংলা একাডেমি বইমেলাকে কেন্দ্র করে চরমভাবে তাকে ব্যস্ত থাকতে হয়, বিশৃঙ্খল অবস্থা থাকতে হয়, আর্থিকভাবে নানা রকম অনিয়মের অভিযোগ ওঠে। এটা একটা। 2 নম্বর হলো নজরুল চর্চা নিয়ে আমি এইটা, কারণ এটা গুরুত্বপূর্ণ। একদম আচ্ছা বলি যে যেমন হলো পুরস্কার দেওয়ার প্রসঙ্গে, এগুলো অত জরুরি বিষয় বাংলা একাডেমি বাইরে রাখা দরকার, ইভেন সদস্য পদও। আর নজরুল তো, আমাদের নজরুলকে যতক্ষণ আমরা ধারণ না করি ততক্ষণ আসলে মানবিকভাবেই আসলে আমাদের অনেক মুক্তি ঘটে না। তার কারণ হলো যে নজরুলই হলো বাংলাদেশের শুধু কবি নয়, একটা দার্শনিক সত্তাও বটে। অর্থাৎ কেমন মানে মানুষ আমরা দেখতে চাই, একটি বহু বৈচিত্র্যের মানুষের চিন্তা, সৃষ্টিশীলতা, সেই জায়গায় যে নজরুলকে আমরা সর্বদা একটা বিদ্রোহী সত্তা হিসাবে নজরুল চর্চা করলে হয়তো তার একটা বাস্তবায়ন দেখা যেতে পারে। ধন্যবাদ মজিদ মাহমুদ, ধন্যবাদ মামুন স্যার এবং ধন্যবাদ তাহমিনা শিল্পী। দর্শক, আলোচনা করছিলাম আমরা বইমেলা এবং আমাদের সমাজ জীবনে তার প্রভাব নিয়ে। আমরা জানি যে 21-এর এই বইমেলায় অনেক কিছু চর্চা হয়, ভাষার চর্চা হয়, সাহিত্য সংস্কৃতি চর্চা হয় এবং নতুন নতুন বই আসে, নতুন নতুন চিন্তার খোরাক যোগায় এই মেলা। সেক্ষেত্রে এই মেলা যখন আয়োজন করা হয়, তাতে সুন্দরভাবে মেলা আয়োজন হবে, সেটা মানুষের কাছে পৌঁছাবে এমনভাবে যেখানে নিরাপত্তার অভাব থাকবে না, যেখানে মেলাটা হয়ে উঠবে সত্যিকার অর্থেই প্রাণের মেলা। আমরা তেমনটাই দেখতে চাই। ভালো থাকবেন সবাই। আজকের মতো এখানেই। খোদা হাফেজ।